বিকেলের আকাশটা হঠাৎ করেই কালচে হয়ে উঠেছিল। দমকা হাওয়ার সাথে উড়ে আসছিল ধুলো। পাতার ফাঁক দিয়ে বিদ্যুতের আলো যেন আকাশটাকে দুভাগ করে দিচ্ছিল। কাল বৈশাখী আসছে, এই অনুভূতিটা শুধু প্রকৃতিতে নয়, মানুষের মনেও অদ্ভুত একটা আলোড়ন তুলে দেয়। এই রকম সন্ধ্যাতেই জমে ওঠে গ্রামের সেই বিশেষ আড্ডা, যেখানে চায়ের কাপে ধোয়ার সাথে মিশে যায় পুরনো স্মৃতি। আর অন্ধকার ঘন হলেই কেউ না কেউ তুলে আনে এমন এক গল্প, যার শেষটা কেউ জানে না, যার শুরুটা হয় সাধারণ জীবনের মাঝেই। সেই সন্ধ্যায় আমরা গিয়েছিলাম সিধু জেঠুর বাড়িতে। ঝড়, বৃষ্টি আর টিনের চালের নিচে জমে ওঠা গল্পের মজলিসে একজন বৃদ্ধ মানুষ খুলে বসেছিলেন প্রায় ৩০ বছর আগের এক রহস্যময় ঘটনার দরজা। এক দিঘি, এক অরণ্য, আর এমন এক সত্য যা শুনলে প্রশ্ন জাগে, সব কিছু কি আমরা চোখে যা দেখি ঠিক ততটাই কি? শুরু হচ্ছে আজকের গল্প, সাত্বিক কুমারের লেখা বুড়ো দিঘি। বিকাল থেকে আকাশটা বেশ কালো হয়ে রয়েছে, খুব জোরে হাওয়া চালাচ্ছে। এবার বুঝি ঝড় শুরু হবে। এই কদিন যা গরম পড়েছে, কালবৈশাখীর ঝড়ই কেবল এর থেকে নিস্তার দিতে পারে। হাতে বিশেষ কোনো কাজ নেই, কি করব ভাবছি, এমন সময় দেখি ছাতা হাতে শিবু আসছে। আমি বললাম, কি ব্যাপার? দরজা খুলে দিতে ও বলল, কি রে, যাবি না? আমি বললাম, এখন আবার কোথায় যাব? আরে কোথাও যেতে হবে না, তুই তুই বস, দুজনে মিলে বেশ গল্প করবো এখন, কেমন? গল্পের জন্যই তো তোকে সঙ্গে নিতে এলাম। সিধু জেঠুর বাড়ি যাব। এই আবহাওয়াতেই গল্পের মসজিল জমে ভালো। শিবুর এই কথা শুনে মনে পড়ল, সত্যি তো, আমি প্রায় ভুলতেই বসেছিলাম জেঠুর বাড়ি গেলে এই সময় ভালো ভূতের গল্প শোনা যাবে। এমনিতে রোজই বিকেলে আড্ডা বসে, কিন্তু আকাশ ঘন কালো মেঘে ঢাকলে কেউ না কেউ ঠিক অলৌকিক বা দিপ্রাকৃতিক কোনো ঘটনার কথা তুলে ধরে আড্ডায়। আমি বললাম, তুই দাঁড়া, আমি এখনই আসছি হাতাটা নিয়ে। খুব জোরে বৃষ্টি নামবে, বৃষ্টি শুরু হওয়ার আগেই জেঠুর বাড়ি পৌঁছাতে হবে, বুঝলি? বাড়ি থেকে ছাতা হাতে বেরোতেই কড়কড় শব্দে আকাশকে দু ফালা করে আলোর ঝলকানি দেখতে পেলাম। আর ৩ সেকেন্ড পরেই কান ফাটানো বিকট শব্দ। কাছে পিঠে কোথাও বাজটা পড়ল মনে হলো। আর ঠিক তখনই ঝড় শুরু হলো। সে কি হাওয়া! ঝোড়ো হাওয়ার ফলে রাস্তার সব ধুলো উঠতে শুরু করেছে। চোখে মুখে ঢুকে যাচ্ছে সেসব, কিছুই ভালো করে দেখা যাচ্ছে না। আমাদের বাড়ি থেকে জেঠুর বাড়ি মিনিট ৫-এর রাস্তা, কিন্তু এইটুকু রাস্তা যেতেই আমাদের সময় লেগে গেল প্রায় ১৫ মিনিট। এতই হাওয়ার তেজ যে এক পা এগোলেই ২ পা পিছিয়ে যেতে হয়। আমার জীবনে আমি এমন কালবৈশাখী এর আগে দেখিনি বাবা। সিধু জেঠুর বাড়িতে ঢুকতেই আবার কান ফাটানো কড়কড় শব্দে বাজ পড়ল। প্রকৃতির এই তাণ্ডব নৃত্যে, যেখানে সকল প্রাণী ভয়ে তার বাসায় ঢুকে থাকে, সেখানে কেন জানি না আমার মন আনন্দে ভরে ওঠে। বড় ভালো লাগে প্রকৃতির এই ভয়াল রূপ। হয়তো এর একটা কারণ এই যে আমি নিরাপদ আশ্রয়ে রয়েছি, ক্ষতির বড় একটা সম্ভাবনা নেই তাই। জেঠুর বিরাট বড় দোতলা বাড়ি, কিন্তু আড্ডা বসে তার বাড়িরই পাশে টিনের চালের তৈরি একটি ঘরে। ঘরটি বেশ বড়। ঘরে ঢুকতেই দেখলাম জনা দশেক ইতিমধ্যে চলে এসেছে গল্পের লোভে। আসলে সকলেই জানে যে আজ আড্ডায় কেউ না কেউ একজন ভূতের গল্প বলবেই। জানলার ধারে আমার নির্দিষ্ট আসনে গিয়ে বসতেই বৃষ্টি শুরু হলো। আর এই বৃষ্টির যে কি তেজ, তার টিনের চালের নিচে বসে থাকা আমরা প্রত্যেকটি মানুষ বুঝতে পারছিলাম।
এ বৃষ্টি যে এখনই থামবে না তা নিশ্চিত। কেষ্টা বলল, আজ বৃষ্টি সারা রাত হবে, হয়তো বা তেজ কিছুটা কমবে, কিন্তু এ বৃষ্টি থামার না। সবাই যে যার মতো নিজেদের মধ্যে কথা বলছে। আমিও গল্প করছি শিবু আর কেষ্টার সাথে। সবাই অপেক্ষা করছে গৃহকর্তার। মিনিট পাঁচেক পর এলেন সিধু জেঠু। সিধু জেঠু ওরফে সিদ্ধেশ্বর রায় একজন মস্ত মানুষ। এই গ্রামে যে কজন লেখাপড়া জানা গুণী মানুষ রয়েছেন তাদের মধ্যে একজন হলেন আমাদের এই জেঠু। বেশ ভদ্র ও নম্র স্বভাবের এই মানুষটি আগে রেলে চাকরি করতেন, এখন অবসর নিয়ে গ্রামে ফিরে এসেছেন। ফিরে এসেছেন বলছি কারণ তাকে চাকরি সূত্রে দেশের নানা জায়গায় থাকতে হয়েছে। তাই তার গ্রামের এই বাড়িটি ফাঁকাই পড়েছিল এত বছর। গত গ্রীষ্মে তিনি অবসর নিয়ে ফিরে এসেছেন তার এই গ্রামের বাড়িতে। অবশ্য চাকরি করার সময় যে তিনি একেবারেই আসতেন না এখানে তা নয়, মাঝে মধ্যে এসে থেকে যেতেন অবসর পেয়ে। এবং সেই সময় তিনি এই ঘরের পাশের এই দোতলা মস্ত বাড়িটি খাড়া করেছেন তার চাকরি জীবনের সঞ্চয় দিয়ে। ছেলেকে পড়াশোনার জন্য বিলেতে পাঠিয়ে দিয়েছেন, আর স্ত্রী তো গত হয়েছেন বছর পাঁচেক হলো। চাকর পচাকে নিয়ে তিনি একাই থাকেন এই বাড়িতে। ছেলে কেবল পুজোর সময় ছুটি নিয়ে দেশে ফেরে আর কাটিয়ে যায় পুজোর সময়টা। তাই সময় কাটতেই এই মজলিস। আসলে গ্রামে তো আর শহরের মতো সন্ধেবেলা বা রাতের সময় এত আলোর ছড়াছড়ি থাকে না, বা করার মতো কিছু থাকে না। সন্ধে নামলেই যে যার ঘরে, তখন গ্রামের রাস্তা শ্মশানের মতোই শুনশান হয়ে যায়। বেতের চেয়ারের উপর হেলান দিয়ে বেশ আনমনা হয়ে বসে রয়েছেন সিধু জেঠু। সবাই যে যার মতো কথা বলছে, আর উনি অন্যমনস্ক হয়ে কিছু যেন ভেবে চলেছেন। তাকে অন্যমনস্ক দেখে শিবু জিজ্ঞেস করলো, কি ভাবছেন জ্যাঠামশাই? শিবুর প্রশ্নে তার চিন্তার জালটা ছিন্ন হলো। তিনি আবার যেন এই জগতে ফিরে এলেন। বললেন, আমি ভাবছি ছোট ঠাকুর শ্যামাপদর কথা। শ্যামাপদকে জানতে চাওয়ায় তিনি বললেন, বর্গেছিয়া গ্রামে আমি যে চাকরির সুবাদে কিছুদিন ছিলাম সে কথা তো জানো। ওই গ্রামেরই। বলতে গিয়ে তিনি থেমে গেলেন, তারপর আবার বললেন, ঠিক আছে, চলো তোমাদের আমি সেই কথাই বলি যা আমাকে আজও অন্যমনস্ক করে তোলে। আমি হারিয়ে যাই কোনো এক স্মৃতির অতলে। এক অলৌকিক যেন আমাকে আজও হাতছানি দিয়ে ডাকে, টেনে নিয়ে যেতে চায় আবারও সেই গ্রামে, সেই দিঘির পাড়ে যেখানে। আবারও অন্যমনস্ক হয়ে গেলেন জ্যাঠামশাই। কেষ্টা জেলে বলল, হ্যাঁ বাবু, আজ এই গল্পই বলুন। আচ্ছা, বেশ, আমি তাই বলছি। তবে শোনো বাপু, এর সবটা কিন্তু আমি আজই বলে শেষ করতে পারবো না। অনেক বড় ঘটনা, তোমাদের ধৈর্য ধরে শুনতে হবে। যদি রাজি থাকো তবেই আমি এই ঘটনা বলবো, নচেত নয়। সবাই এক বাক্যে রাজি তার প্রস্তাবে। এরপর তিনি বলতে শুরু করলেন, তা আজ থেকে প্রায় 30 বছর আগেকার কথা। সেই সময় চাকরির সুবাদে আমার বরগাছিয়াতে পোস্টিং ছিল। সেখানেই এক গ্রামে থাকার ব্যবস্থা করে দিয়েছিল আমার আপিস। স্টেশন থেকে বড় জোর মিনিট 10-এর হাঁটা রাস্তা আমার গ্রামের বাড়ি। রায়বেরেলি থেকে বদলি হয়ে যখন এখানে আসি তখন আমার ছেলের বয়স 5। ছেলে হওয়ার পর এটাই ছিল আমার প্রথম বদলি। তা সবকিছু গুছিয়ে নিয়ে থিতু হতে বেশ কিছুদিন সময় লেগে গেল। তা ওই কদিন আমি ছুটি নিয়েছিলাম। পরিবারের সাথে গিন্নির হাতে হাতে ঘর গোছাতাম, আর যখন গিন্নি কোনো অন্য কাজ করত তখন ছেলেকে সঙ্গে নিয়ে পড়াতে বসাতাম। সেই সময় তো আর বিদ্যুতের কোনো বালাই ছিল না, তাই রাতের বেলা কেরোসিনের লণ্ঠনই ছিল একমাত্র ভরসা। আর আমার ছেলে, ওর রোজ রাতে আমার কাছে গল্প শোনা চাই।
রোজ ওকে বানিয়ে বানিয়ে বিভিন্ন রকমের গল্প বলতাম, কখনো ভূতের, কখনো ট্রেন দুর্ঘটনার। কিন্তু কতই বা স্টক থাকে গল্পের বলো, তাই একটা গল্পই একটু অদল বদল করে ওকে শোনাতাম। তা সেই গল্প এইটা শোনানো ছিল তখনকার নিত্যকার ঘটনা। রাতের বেলা খাওয়া দাওয়া সেরে আমার কোলের কাছেও ঘেঁষে বসতো, আর আমাকে রোজ নতুন নতুন গল্প শোনাতে হতো। ওই স্টেশনের কাজ মিটিয়ে সন্ধে 6টার মধ্যেই আমি ফিরে আসতাম, কারণ ওই বর্গেছিয়াতে শেষ ট্রেন আসতো বিকেল 5টায়, আর তারপর দিনের প্রথম ট্রেন আবার পরদিন ভোর 4টেতে। বেশ ভালোই কাটছিল জানো সময়টা। ধীরে ধীরে ওই গ্রামের আরো অনেকের সাথে আলাপ পরিচয় জমে উঠেছিল। ওই গ্রামে পিপুলের কথা বড় মনে পড়ে। ওই ওই গ্রামের একমাত্র মুদি দোকান ছিল ওর। ওই স্টেশন থেকে প্রতিদিন ফেরার সময় ওর দোকানে একটু আড্ডা দিয়ে বাড়ি ফিরতাম। পিপুল ছিল আমারই সমবয়সী, ওর কাছে গ্রামের সব খবর থাকতো। ওর ছেলে সন্তু আমার ছেলের থেকে বয়সে কিছু বছরের বড় ছিল, তবে ওরা ওই একই সাথে খেলাধুলো করত। হ্যাঁ, ওই কাকলিদির কথা ভুলে গেলে কিন্তু ভারী অন্যায় হবে। আমরা যখন প্রথম এসে এই গ্রামে উঠেছিলাম তখন উনি বেশ সাহায্য করেছিলেন। এত একজন ভালো প্রতিবেশীকে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আরও কত সকলের সাথেই না আলাপ জমে উঠেছিল। এই এই গ্রামের মানুষগুলো যেন বেশ সরল সাদাসিধা। ওদের জীবনে প্রতিদিন নতুনত্ব বলে কিছু থাকে না, কিন্তু তাও ওরা ঠিক নিজেদের বেঁচে থাকার রসদটুকু জোগাড় করে নেয়। এইভাবে আমারও দেখতে দেখতে 2 বছর কেটে গেল। আমাদের যে বাড়ির পাশে বাড়িটা ছিল ওটা অনেক দিন খালি পড়েছিল। তারপর ওই বাড়ির মালিক এক ভালো খরিদ্দার দেখে বাড়িটা বিক্রি করে দিলেন। আর যে কিনেছিল ওই অনিল বোস, ওর পরিবার নিয়ে এসে বাড়িতে কিছুদিনের মধ্যেই উঠল। আমার বেশ ভালোই লাগছিল জানো, কারণ আমাদের পাশের বাড়ি ওটা এতদিন ফাঁকাই পড়েছিল। এখন ওনারা পরিবার নিয়ে উঠে আসা ফলে বেশ সুবিধাই হলো। ওরা আসার আগে বাড়িটাকে মেরামত করে রং করে নিয়েছিল। ওদের বাড়ির উপরের যে টিনের চালটা ওটা পুরো নষ্ট হয়ে গেছিল, ওটা বদলে ছাদ ঢালাই করে নিয়েছিল অনিল। অনিলের পরিবার কিন্তু বেশ শিক্ষিত, ভদ্র অমায়িক ছিল জানো। 4 জনের সুন্দর ছোট্ট পরিবার, অনিল, ওর ছেলে, মেয়ে আর স্ত্রী। অনিল আমার থেকে বছর 3 ছোটই হবে, তবে ওর ছেলে আমার ছেলের বয়সী, আর ওর মেয়ে আমার ছেলে নীলের থেকে 3 বছরের বড়। তা ভালোই হলো, নীল তাতাই আর দুর্গাকে ওদের খেলার সঙ্গী হিসেবে পেল। তা এখানে আসার 2 দিনের মধ্যেই ওদের 3 জনের বেশ বন্ধুত্ব জমে উঠল। আর শুধু ওদের বলা ভুল, আমার গিন্নি নীলিমার সাথেও অনিলের স্ত্রী পদ্মা বেশ মিশে গেল। এইভাবেই দিনগুলো কাটছিল। অনিল ছিল পেশায় শিক্ষক। ওর স্বপ্ন ছিল ওর নিজের একখানা স্কুল হবে, আর তাতে ঘর ভর্তি ছেলেমেয়ে পড়াশোনা করবে। ওর ওই ছোট্ট বাড়ির একটা ঘর ও শুধু ছাত্র পড়ানোর জন্যই রেখেছিল। একে একে ছাত্র ভর্তিও হচ্ছিল ওর পাঠশালাতে। তবে বুঝতেই পারছো, ওই গাঁগঞ্জের দিকে ছাত্র পড়িয়ে যে বিশেষ রোজগার হয় না এটা বোঝাই যায়। কিন্তু ওটা ছিল ওর শখ। ওই আর জানোই, শখ বড় বালাই। তাই ওই শিক্ষকতাটাকেই ও নিজের নেশার পেশা দুটোই করেছিল। আর তাছাড়া ওর পূর্বপুরুষের থেকেও যে পরিমাণ সম্পত্তি পেয়েছিল, তাতে কোনো রকম কাজ না করলেও ওর পরিবার প্রায় 3 পুরুষ বসে খেতে পারত। প্রতিদিন রাতে খাওয়া দাওয়া সেরে আমাদের 2 পরিবার একসাথে বসে গল্পগাছা করতাম। অনিল ওর পরিবারের কথা, ওর ছেলেবেলার কথা আমাকে শোনাতো, আর আমিও আমাদের গ্রামের গল্প, আমাদের পরিবারের গল্প ওকে বলতাম। আর ওদিকে আমার গিন্নি আর পদ্মাও ওদের সাংসারিক আলোচনা করত, আর ছেলে মেয়েগুলো উঠোনে খেলাধুলা করত।
কথায় কথায় জেনেছিলাম অনিলরা দুই ভাই। ও বড়, আর ওর ছোট ভাই সত্যজিৎ ও থাকে মেদিনীপুরে। ওখানেই কোনো একটা অফিসে কেরানির কাজ করে। তা সে ভাই বিয়ে করেনি, একাই থাকে। অনিল আর সত্যজিতের বাবা মা মারা যাওয়ার পর ওরা ওদের পৈতৃক সম্পত্তি যা ছিল তা বিক্রি বাটা করে সবটা ভাগাভাগি করে নিয়েছে, আর যে যার মতো করে নিজের জীবন কাটাচ্ছে। অনিলের এক বন্ধু বিলাস ওকে এই বাড়ির সন্ধান দিয়েছিল। তারপর অনিল এখানে বাড়ি কিনে উঠে এসেছে ওর পরিবার নিয়ে। আমরা যে গ্রামে থাকতাম ওখানে তখন গুটি কয়েক মানুষেরই বসবাস ছিল। তবে শুনেছি ওই গ্রামে আগে নাকি অনেক মানুষের বসবাস ছিল। তারপর ওই একবার কলেরা হলো, তারপর থেকেই এই গ্রামের জনবসতি নাকি অনেকটা কমে গিয়েছিল। সবটা স্বাভাবিক হতে একে একে মানুষেরা ফিরেছিল গ্রামে। তাও গ্রামের অনেক ঘরবাড়ি ফাঁকা পড়ে রয়েছে। এই সামান্য যে কটা পরিবার গ্রামে রয়েছে ওদের আড্ডা বসে মুদির দোকানে। রোজ সন্ধ্যায় আমিও স্টেশন ফিরতি ওইখানে একবার আড্ডা দিয়ে আসি। তা আমি যেই দিনের কথা বলছি সেই দিন কোনো এক কারণে ট্রেন চলাচল বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। তাই আমারও স্টেশনে কোনো কাজ ছিল না। আমিও আর ওই দিন যাইনি। মনে আছে, দিনটা ছিল বেশ গরমের। সারাটা দিন ঘরে বসে বই পড়েই কাটিয়েছি। সন্ধে হলে অনিলকে ডেকে নিয়ে গেলাম মুদির দোকানে আড্ডা দিতে। সেদিনকে আড্ডা বেশ জমে উঠেছিল। আমি, অনিল, সুরঞ্জন দা, অখিলেশ দা আরো অনেকে ছিল। সেদিন আড্ডায় কথায় কথায় গ্রামের বুড়ো দিঘির কথাটা উঠল। ওই বুড়ো দিঘিটা হলো আমাদের ওই গ্রামের পশ্চিম দিকে যে সুড়ি বাঁধানো রাস্তাটা জঙ্গলের মধ্যে দিয়ে ঢুকে সোজা চলে গেছে, ওই রাস্তা দিয়ে মিনিট পাঁচেক হেঁটে গিয়ে বট, অশ্বত্থ, আম, জাম এইসব গাছের ছায়ায় বিরাট একটা জলাশয়। এই জলাশয়ের কথা আমি পিপুলের কাছে আগেই শুনেছিলাম, তবে নিজের চোখে কোনোদিন দেখিনি। কথায় কথায় সুরঞ্জন দা এই পুকুরের কথা তুললেন। বললেন, তোমরা বুড়ো দিঘির গল্পটা জানো? আচ্ছা ভবতোষ, তুমি জানো? আমি বললাম, না না সুরঞ্জন দা, এই দিঘির নামটাই খালি আমি পিপুলের কাছে শুনেছি, এর বেশি কিছু জানি না। সুরঞ্জন দা বললেন, আচ্ছা তবে শোনো, এখন গ্রামের জনবসতি এত কম হলেও কালান্তরে কলেরা আসার পূর্বে এই গ্রামের রূপ ছিল সম্পূর্ণ ভিন্ন। কত মানুষ যে এখানে বসবাস করত তা এখনকার দিনে যারা এই গ্রামে নতুন এসেছে তাদের পক্ষে কল্পনা করা অসম্ভব। আমি তো এই গ্রামেই ছোট থেকে বড় হয়েছি, তাই গ্রামের এই পরিবর্তনটা হতে দেখেছি। কালান্তরে মহামারীর সময়ও এই গ্রাম ছেড়ে চলে যায়নি আমাদের পরিবার। গ্রামের আরো কয়েকটা পরিবার আমাদের সাথেই থেকে গিয়েছিল, যেমন বিকাশের পরিবার, প্রিয়তোষের পরিবার, কাকুলিদির পরিবার, আরো গুটি কয়েক পরিবার। আর বাকি যাদের দেখছো তারা এই মহামারীর পরে ধীরে ধীরে এই গ্রামে এসে উঠেছে। এখন যে ঘটনাটা বলতে যাচ্ছি তার সবটাই আমার ঠাকুরদার মুখে শোনা। ছোটবেলায় ঠাকুরদার কাছে গল্প শুনেছি এই বুড়ো দিঘির। সে সময় এই গ্রাম ছিল ঘন জঙ্গলে ঢাকা। আজ যেখানে পশ্চিমের বড় মাঠটা রয়েছে সেখান থেকে শুরু করে আদি বিশালাক্ষী তলা পর্যন্ত ঘন জঙ্গল। সেই সময় এই গ্রামে ছিল ডাকাতের উপদ্রব। এই গ্রামে তখন বাস ছিল বেশ কিছু ধনী মানুষের, তাই ডাকাতেরও উপদ্রব ছিল অনেক বেশি। তাদের লেঠেল বাহিনীও এই ডাকাতদের জব্দ করতে পারত না। তারা নাকি রাত্রের অন্ধকারে মিশে যেত
তাদের গায়ে ছিল অসুরের বল। অনেকে মনে করত যে তারা মানুষ নয়, তাদের কেউ কোনোদিন চোখে দেখেনি, দেখবেই বা কি করে, কারণ তাদের খপ্পরে একবার কেউ পড়লে তার প্রাণ নিয়ে বেঁচে ফেরার কোনো উপায় ছিল না। সেই মানুষটিকে তারা বন্দি করে নিয়ে যেত তাদের ঘাঁটিতে এবং নরবলি দিত তাদের উপাস্য দেবীর সামনে। পরদিন সকালে সেই মানুষটির মুন্ডুহীন দেহ পাওয়া যেত ডাকাতি হওয়া বাড়িটির সামনে। শুধু আমাদের গ্রাম বড়গেছিয়া নয়, আশেপাশের আরো অনেক গ্রাম এই ডাকাতের ভয়ে ততস্ত্র হয়ে থাকত। সকলের অনুমান তাদের ঘাঁটি ওই ঘন জঙ্গলেই, তারা কেউই লোকালয়ের বাসিন্দা নয়। বেশ কয়েকটা এমন বড় বড় ডাকাতি হয়ে যাওয়ার পরে গ্রামের মানুষ একটা জিনিস লক্ষ্য করলো, যে প্রতি 3 মাস অন্তর আমাবস্যার ঠিক 2 দিন পর, অর্থাৎ দ্বিতীয়ার দিন, এই ডাকাতেরা আসে ডাকাতি করতে এবং নিঃশব্দে ডাকাতি সেরে যায়। যারা তাদের কাজে বাধা দিতে যায় তাদের অনিবার্য মৃত্যু। অমাবস্যার তিথি ঠিক কাছাকাছি এলেই গ্রামের প্রভাবশালী ব্যক্তিদের মাথায় হাত পড়ে যায়। প্রত্যেকের মনে একটাই চিন্তা, এবার বোধহয় তাদের পালা। সময়টা আষাঢ় মাস, ভারী বৃষ্টি হচ্ছে। এমন ভরা বর্ষার বিগত 10 বছরে গ্রামের মানুষ দেখেনি। গ্রামের মাটির রাস্তা জলের তলায়, প্রায় কোমর অব্দি জল উঠে গেছে। চাষিদের জমি ভরা ফসল সব জলের নিচে। আল কেটে জল যে বার করে দেবে সেই সুযোগটাও নেই, কারণ জল বার করবেই বা কোথায়। চাষের জমির পাশে নিচু নালাটা পুরো জলে ভরে গিয়েছে ইতিমধ্যেই, তাই আল কেটে জল বার করাও সম্ভব নয়। চাষিদের মাথায় হাত। গ্রামের অর্থবান ধনী ব্যক্তিরা তাদের পাকা বাড়িতে বেশ আরামেই রয়েছেন, কারণ তাদের তো অন্যের কোনো চিন্তা নেই, কারণ তাদের খাবার তো সব মজুত করাই রয়েছে। মাথায় ছাদ আর অন্যের সুব্যবস্থা থাকলে কারই বা চিন্তা হয়। গ্রামের শিব মন্দিরের পুরোহিত বিষ্ণুপদ ভাদুরী মন্দিরের নিত্য সন্ধ্যা পূজা সেরে বাড়ি ফেরার তোড়জোড় করছিলেন। মন্দিরের সবকিছু গুছিয়ে তিনি বাইরে বের হলেন। এবার মন্দিরের দরজায় তালা লাগিয়ে তিনি ঘরের রাস্তা ধরলেন। এমন সময় তার চোখ পড়ল ওই পশ্চিমের জঙ্গলের দিকে। মিটিমিটি আলো এগিয়ে আসছে এই দিকেই। বেশ অনেকটা দূর রয়েছে সেই আলো, কিন্তু তাও স্পষ্ট বোঝা যাচ্ছে সেটা এই দিকেই এগিয়ে আসছে। আরো কিছুটা সময় অপেক্ষা করে তিনি ভালো করে লক্ষ্য করলেন, মশাল হাতে নিয়ে কারা যেন এগিয়ে আসছে এই দিকেই। চকিটা তার মনে পড়ে গেল আজ তৃতীয়া, ঠিক 3 মাস আগে আজকের দিনেই শিবপ্রসাদ বাবুর বাড়িতে ডাকাতি হয়ে গিয়েছে। অর্থাৎ এরা। তিনি মন্দিরের ভেতরে ঢুকে ভিতর থেকে মন্দিরের আগল লাগিয়ে দিলেন। যা আছে ভাগ্যে ভেবে নিয়ে তিনি ঈশ্বরের নাম জপতে লাগলেন। 1 প্রহর, 2 প্রহর কেটে গেল, কোথাও কোনো সাড়া শব্দ নেই। এতক্ষণ মন্দিরের ভেতরে বসে বসে তার দম বন্ধ লাগছিল, কারণ বাইরে থেকে হাওয়া বাতাস চলাচলের কোনো পথ নেই। এই শিব মন্দিরে কোনো ঘুলঘুলিও নেই যার মধ্যে দিয়ে হাওয়া বাতাস চলাচল করবে, তাই নিঃশ্বাস নিতেও বেশ কষ্ট হচ্ছিল পুরোহিতের।
দরজাটা হালকা ফাঁক করে তিনি বাইরের দিকে তাকালেন। ঘন অন্ধকার, কেউ কোথাও নেই, যেন গোটা গ্রাম অঘোরে ঘুমিয়ে গিয়েছে ইতিমধ্যেই। এত নিস্তব্ধতা বড়ই বেমানান। মনে হচ্ছে যেন গোটা পৃথিবীতে কেবল তিনি ছাড়া আর কেউ জীবিত নেই। মন্দিরের দরজা পুরোপুরি খুলে তিনি বাইরে বেরিয়ে এলেন। মন্দির থেকে তার লণ্ঠনটি বার করে নিয়ে তিনি হাঁটা লাগালেন তার বাড়ির পথে। কোনো দিকে না তাকিয়ে সোজা রাস্তা ধরে চলে এলেন বাড়ি। বাড়ি পৌঁছে তিনি সদর দরজার আগলটা লাগিয়ে দিলেন। তারপর একটু শান্ত নিশ্চিন্ত হয়ে তার উঠানের দাওয়াতে বসলেন। এই অন্ধকারেতেও লণ্ঠনের আলো তার গায়ে পড়ে চকচক করছিল। তিনি ঘেমে নিয়ে একাকার। স্বামীর এই রূপ দেখে বিনোদিনী দেবী জিজ্ঞাসা করলেন, কি গো, এত হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? বিষ্ণুপদ বাবু সবটা তার গিন্নিকে ভেঙে বললেন না, পাছে সে ভয় পেয়ে যায়। তিনি উত্তরে বললেন, এত অন্ধকারে রাস্তায় কেউ কোথাও নেই, তাই আমি একটু জোরে পা চালিয়ে এলাম, তাতেই এত ঘেমে গিয়েছে। বিনোদিনী দেবী কি বুঝলেন কে জানে, তবে তিনি আর কোনো প্রশ্ন করলেন না তার স্বামীকে। পরদিন সকালে নাপিত বলায় যখন মুখুজ্জদের বাড়িতে ক্ষৌর কর্ম করতে যাচ্ছিল, তখন সে দেখল অম্বরবাবুর বাড়ির সামনে কি যেন একটা পড়ে রয়েছে। সামনে এগিয়ে যেতেই সে যা দেখল তাতে তার আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। অম্বরবাবুর বাড়ির সামনে পড়ে রয়েছে তার দারোয়ানের মৃতদেহ। নাপিতের আর বুঝতে বাকি রইল না, সে চিৎকার করে লোক জড়ো করে ফেলল। একে একে আশেপাশের বাড়ি থেকে অনেকে বেরিয়ে এলো কি হয়েছে দেখার জন্য। অনেকেই এই দৃশ্য সহ্য করতে পারল না, এক ঝলক দেখেই আবার চলে গেল। ভিড়ের মধ্যে পুরোহিত বিষ্ণুপদ বাবুও ছিলেন। এই ঘটনা ঘটে যাওয়ার পর তিনি আর কালকের ঘটনা গোপন করলেন না। তিনি সকলকে জানালেন যে তিনি কাল রাত্রে শিব মন্দির থেকে কি দেখেছিলেন। সকলে তার কথা শুনে অনেক রকম জল্পনা কল্পনা করতে শুরু করলে। ভিড়ের মধ্যে থেকে দেবতোষ বলে উঠল, আরে অম্বরবাবুর বাড়িতে ঢুকে একবার দেখা দরকার অম্বরবাবু ঠিক আছেন কিনা, কারণ এত চিৎকার চেঁচামেচির পরও তিনি এখনো বেরিয়ে আসেননি। দু তিনজন বাড়ির ভিতরে গিয়ে তন্ন তন্ন করে খুঁজেও অম্বর বাবুকে কোথাও পেলেন না। মানে ডাকাতেরা ডাকাতি করে যাওয়ার সময় তাকে বন্দী বানিয়ে নিয়ে গেছে, তাকে যে আর সশরীরে পাওয়া যাবে না তা নিশ্চিত। এই ঘটনা নিয়ে প্রায় এক সপ্তাহ বেশ আলোচনা চলল। তারপর ধীরে ধীরে আবারও তাটা স্বাভাবিক হয়ে গেল। কালের নিয়মে তাই হয়, মানুষ কোনো জিনিসকে নিয়েই বেশি দিন পড়ে থাকে না, তা সে দুঃখেরই হোক বা সুখের। এতটা কথা বলার পর সুরঞ্জনদা থামলেন, বললেন, আজ তবে এতটাই থাক, বাকিটা পরে বলি। আমরা সকলে মিলে সুরঞ্জনদাকে ছেঁকে ধরলাম। ওনাকে বললাম, আজ পুরো গল্পটা না শোনালে ওনাকে বাড়ি যেতে দেব না, তা সে যতই দেরি হোক। আর এমনিতেও এখন সবে সন্ধে নামছে, বাড়ি ফেরার অত তাড়া নেই। আচ্ছা, তার আগে আমায় একটু জল দাও। অনেকক্ষণ একভাবে বলে গলাটা শুকিয়ে গিয়েছে। বিপুল এক গ্লাস জল এগিয়ে দিল সুরঞ্জনদাকে। এক নিঃশ্বাসে সব জল খেয়ে তারপর এক টিপ নস্য নাকে নিয়ে সুরঞ্জনদা আবার বলতে শুরু করলেন,
এরপর কেটে গিয়েছে প্রায় 3 মাস। আর কিছুদিন পরেই আবারও অমাবস্যা। পুরোহিত বিষ্ণুপদর ছেলে শ্যামাপদ কালী মন্দির থেকে পূজা সেরে বেরিয়ে আসছিলেন। তার মেজাজটা আজ বেশ ফুরফুরে। অবশ্য রোজই মায়ের নিত্য পূজা সেরে যখন সে বের হয়, তার মেজাজটা এমনই মধুর থাকে। তা সে পরিস্থিতি যেমনই হোক না কেন, আপন মনে সে শ্যামা সঙ্গীত গাইতে গাইতে বাড়ির পথে হাঁটছিল। রাস্তায় তার বিশুর সাথে দেখা হলো। বিশু শ্যামাপদকে দেখে বলল, এমন পরিস্থিতিতে আপনার মন এত প্রফুল্ল কিভাবে ঠাকুর? মা কালী রয়েছেন তো, তবে চিন্তা কিসের? সব সমস্যার সমাধান মা নিজেই। ভক্তি ভরে মাকে ডাকো, মা সব ঠিক করে দেবেন। মা সকলের রক্ষা করবেন। বিশু বরাবরই নাস্তিক প্রকৃতির। সে উত্তরে বলল, মা রক্ষা করবেন? তবে এতগুলো নরহত্যা যে হলো, মা কেন এলেন না রক্ষা করতে? মায়ের কাছে তো সবাই সমান, সবাই তার সন্তান। তবে কিভাবে ভরসা রাখবো আপনার মায়ের ওপর? ভুল করছিস বিশু। কর্মফল বলেও কিছু রয়েছে। তোর কর্মফল তোকে পেতেই হবে। ভালো কাজের ফল যেমন পাবি, খারাপ কাজেরও পাবি। পুণ্য দিয়ে কখনো পাপকে ঢাকা যায় না। যতগুলো হত্যা হয়েছে, তারা হয়তো সকলেই তাদের কর্মফল ভোগ করেছে বা করবে। আর ওই ডাকাত দলও তাদের কর্মফল ভোগ করবে। অপেক্ষা শুধু সময়ের। মায়ের উপর ভরসা হারাস না। শ্যামাপদর এই কথা শুনে নাস্তিক বিশুও হয়তো কিছুটা আশ্বস্ত হলো। অমাবস্যার ঠিক আগের দিন রাত্রে শ্যামাপদ এক বড় অদ্ভুত স্বপ্ন দেখল। সেই স্বপ্নের মাথা মুন্ডু সে কিছুই তখন বুঝতে পারল না। সে স্বপ্নে দেখল যে এক অরণ্যের মধ্যে এক বিশাল জলাশয়। সেই জলাশয়ের পাশেই এক বাঁশের খুঁটি বাঁধা রয়েছে। সেই খুঁটির নিচে এক দেবী মূর্তি, আর তা স্বয়ং মা কালী। কিন্তু সেই মূর্তি বাংলার ঘরে ঘরে পূজিত মা কালীর শ্রীময়ী রূপের নয়। এ মা কালীর করাল রূপের বিগ্রহ। সেই মূর্তির সামনে বসে এক মস্ত চেহারার মানুষ। না, মানুষ বলা ভুল, দানব বললেই হয়তো ভালো হবে, কারণ এমন চেহারা মানুষের হয় না। সেই দানবীয় চেহারা মানুষটির মুখ থেকে ঝরে পড়ছে হিংসা, ক্রোধ। সে ধুনি জেলে মায়ের পূজা করছে। এই ঘন অন্ধকারে জঙ্গলের মধ্যাকার দীপ্যমান চোখগুলো দেখে বুঝতে অসুবিধা হয় না যে সেগুলো শেয়ালের। এক এক করে এগিয়ে আসছে তারা সেই মস্ত চেহারার মানুষটার দিকে। অন্ধকারের দিকে কিছু একটা ছুঁড়ে দিতেই মুখে করে লুফে নিল এক শেয়াল। একে একে প্রত্যেককে সেই দানবীয় চেহারার মানুষটা ওই লাল রঙের দলা পাকানো কিছু একটা দিল। ভালো করে লক্ষ্য করে শ্যামাপদ বুঝলো যে ওটা মানুষের শরীর থেকে কেটে নেওয়া মাংসের তলা। কারণ সেই বিকট চেহারা মানুষটার সামনেই পড়ে রয়েছে এক এক খুবলানো মৃতদেহ। আশপাশটা লক্ষ্য করতে সে দেখল সেই কালী মূর্তিকে ঘিরে বসে রয়েছে প্রায় 20-25 জনের মতো মানুষ। এদের চেহারাও বিশাল, মুখ বিভৎস, পরনে কালো পোশাক। ধুনির আলোয় তাদের কপালে লাল তিলক স্পষ্ট। জবা ফুলের মতো টকটকে লাল তাদের চোখ। ধরপড় করে উঠে বসলো শ্যামাপদ।
ঘরের জানলা দিয়ে বাইরে তাকাতেই সে দেখল জানলায় সূর্যের মিঠে রোদ এসে পড়েছে। এই ভোর হলো। গ্রামের সকলে পুরোহিত বিষ্ণুপদকে বড় ঠাকুর আর তার ছেলে শ্যামাপদকে ছোট ঠাকুর বলে। সকলেই তাদের শ্রদ্ধা ভক্তি করে চলে। পিতা পুত্র দুজনের শক্তির দুই রূপের পূজারী। পিতা শিব ভক্ত আর পুত্র মা কালীর পূজারী। গ্রামের দুই মন্দিরে শক্তির দুই রূপের আরাধনা করে তারা দুজনে। তবে শ্যামাপদ এখনো কোনো সমস্যার সম্মুখীন হলে তার পিতার কাছেই আসে এবং তিনি তাকে পথ দেখান। আজও ঠিক তেমনই। সকালের প্রাতঃকর্ম সেরে শ্যামাপদ তার পিতা বিষ্ণুপদর কাছে গেল। তার স্বপ্নের কথা আগাগোড়া জানালো তার পিতাকে। সব শুনে বুড়ো পুরোহিত বললেন, হয়তো তোমার স্বপ্নের কোনো গূঢ় অর্থ রয়েছে, কিন্তু এই মুহূর্তে এর অর্থ আমিও বুঝতে পারছি না। তবে তুমি এই নিয়ে আর বেশি ভেবো না। যদি তোমার স্বপ্নের সত্যিই কোনো অর্থ থাকে, তবে পরমেশ্বর তোমায় ঠিক পথ দেখাবেন। কালী মন্দিরে পূজা শেষ করার পরেও শ্যামাপদ সারা দিনটা মন্দিরেতেই বসে রইল। সে তার আরাধ্যকে একটাই প্রশ্ন বারবার করছিল। মা, আমার স্বপ্নের অর্থ কি? কেন দেখলাম আমি এ স্বপ্ন? মা, তুমি কি আমায় কিছু জানাতে চাও? আমি কোনো দিশা পাচ্ছি না। আমায় তুমি সঠিক পথ দেখাও। সূর্য তখন মাথার উপর। বিশু দৌড়তে দৌড়তে কালী মন্দিরে এসে ঢুকলো। পুরো ঘেমে নিয়ে অস্থির হয়েছে ছেলেটা। শ্যামাপদ তাকে একটু জল দিল। একটু শান্ত হয়ে বসে এক নিঃশ্বাসে জল শেষ করে বিশু বলল, ঠাকুর, আমি ওই পশ্চিমের জঙ্গলে গিয়েছিলাম আজ কাঠ কাটতে। অন্যান্য দিনের চেয়ে আজ একটু বেশি ভিতরে চলে গিয়েছিলাম। কাঠ কাটতে কাটতে আমার অতটা খেয়াল ছিল না। যখন খেয়াল হলো তখন অনেকটাই ভিতরে যেয়ে পড়েছি। এর আগে জঙ্গলের এই অংশটাই খুব একটা আসেনি, আসলে কখনো দরকার পড়েনি। আমার মনে হলো এবার ফেরা দরকার, কারণ রাস্তা হারিয়ে ফেললে আবার মুশকিল হবে। জঙ্গল থেকে বেরোতে যাব এমন সময় হঠাৎ বাঁ দিকে চোখ যেতেই লক্ষ্য করলাম জঙ্গলের ভিতরে এক বিরাট দিঘি। তাতে কিছু হাঁস চড়ে বেড়াচ্ছে। পুকুরের চারধারে আম, বট, অশ্বত্থ আরও অনেক প্রজাতির গাছ রয়েছে। বড় জল তেষ্টা পাচ্ছিল, তাই ওই জলাশয়ের দিকে এগোতেই আমার চোখ গিয়ে পড়ল এক বাঁশের তৈরি ছাউনির দিকে। সেই ছাউনি নিচে রয়েছে এক দেবী মূর্তি, কিন্তু এই দেবী মূর্তি আমার চেনা কোনো দেবীর না, বড় ভয়ানক রূপ তার। সেই দেবী মূর্তির সামনে পড়েছিল এক আধপোড়া কাঠের টুকরো। আমার জায়গাটা খুব একটা ভালো লাগছিল না, তাই ফেরার পথ ধরব বলে একটু এগোতেই আমার চোখ পড়ল বেশ খানিকটা দূরে এক গাছের দিকে। সেই গাছের গোড়ায় চোখ বুজে বসেছিল এক দানবীয় আকৃতির মানুষ। কি ভয়ানক তার রূপ! পরনে তার কুচকুচে কালো রঙের পোশাক। তাকে দেখেই আমি কোনো দিকে না তাকিয়ে এক ছুটে জঙ্গল থেকে বেরিয়ে এসেছি, আর তারপর সোজা আপনার কাছে। আমি নিশ্চিত ওটা ডাকাত দলেরই আস্তানা, আর আমি দানবীয় আকৃতির যাকে দেখেছি সেও ওই দলের কোনো একজন। আমার ভাগ্য ভালো যে প্রাণ নিয়ে ফিরতে পেরেছি। আরো কি সব বলছিল বিশু, কিন্তু তার কোনো কথাই শ্যামাপদর কানে ঢুকছিল না। তার স্বপ্নের মানে সে এখন বুঝতে পেরেছে। মা কালী তাকে সেই ডাকাত দলের আস্তানা সন্ধান দিয়েছে, কিন্তু তাকে কেন? এই প্রশ্নই তার মাথায় ঘুরছিল। তাকে ডাকাত দলের আস্তানার সন্ধান দিয়ে মা কি বলতে চান? দেখতে দেখতেই অমাবস্যা পেরিয়ে আবারও দ্বিতীয়া এসে পড়ল। গ্রামের সকলের মাথায় একই চিন্তা,
এবার কার পালা। ডাকাতি এতটাই নিঃশব্দে হয় যে পরদিন সকাল হওয়ার আগে কেউ টেরই পায় না। আর দুর্ভাগ্যক্রমে ডাকাতি হতে যদি কেউ দেখে ফেলে তবে তার অবধারিত মৃত্যু। সেই রাতে ডাকাত পড়ল তারক বাবুর বাড়িতে। ছেলে বউ নিয়ে তিনি তার শয়ন কক্ষে ছিলেন। তার চোখে ঘুম ছিল না। বাড়ির বাইরে লেঠেল বাহিনীর কড়া পাহারা। 5-6 জন তাগড়াই চেহারা লেঠেল সৈনিকদের পাহারা উপেক্ষা করে ডাকাতি হয়ে গেল। লেঠেল সৈনিকেরা বুঝতেও পারল না ডাকাত কোন দরজা দিয়ে ঢুকলো আর কোন দরজা দিয়ে ডাকাতি করে পালালো। তারা হয়তো ডাকাতির ঘটনা বুঝতেও পারত না যদি না সন্দেহবশে তারা বাড়ির দরজা খুলে দেখত। বাড়ির দরজা খুলে দেখতেই প্রথমেই লেঠেল সর্দার কালুর চোখ পড়ে রক্তাক্ত মেঝের ওপর। বাড়ির ভেতরে ঢুকে তন্ন তন্ন করে খুঁজে বাড়ির কাউকেই দেখতে পায় না সে। সমস্ত আসবাবপত্র এদিকে ওদিকে ছড়িয়ে রয়েছে অগোছালো ভাবে। চিৎকার চেঁচামেচি করে গ্রামের সকলকে জড়ো করলো লেঠেল সর্দার কালু। সকলেই জমায়েতে উপস্থিত ছিলেন, বড় ঠাকুর ছোট ঠাকুর দুজনেই। ছোট ঠাকুর সকলকে বিশু কিভাবে ডাকাত দলের আস্তানার সন্ধান পেল সেই কথা জানালেন। ভিড়ের মধ্যে থেকে বিশু বলে উঠল, এভাবে আর চলতে দেওয়া যায় না, আমাদের নিজেদেরই কোনো একটা ব্যবস্থা করতে হবে। বিশুর কথার আরো বেশ কয়েকজন সমর্থন করল। বড় ঠাকুর বললেন, দেখো, রাগের মাথায় হঠকারী কোনো সিদ্ধান্ত নিও না, যাতে ফল আরো খারাপ হয়। বীর শঙ্কর বলল, না ঠাকুর, আমরা ভুল কিছু সিদ্ধান্ত নেব না। আজ বিশুদাকে সঙ্গে নিয়ে আমরা 3-4 জন মিলে গিয়ে ডাকাতদের আস্তানা দেখে আসি, তারপর যা ভালো মনে হবে তাই করা হবে। এখন বিশু পথ দেখিয়ে দেখিয়ে সকলকে নিয়ে চলল ডাকাত দলের আস্তানার দিকে। বিশাল দিঘির কাছে আসতেই সকলকে হাতের ইশারায় থেমে যেতে বলল বিশু। আঙুল দিয়ে ইশারা করলো বিগ্রহের দিকে। সেই বিগ্রহকে ঘিরে বসে রয়েছে ডাকাত দল। দানবীয় চেহারার ডাকাতদের দেখে সকলেরই চোখ বিস্ফারিত। নিজেকে সামলে নিয়ে বীর শঙ্কর বলল, বিশুদা, বিগ্রহের সামনে কাদের যেন বাধা রয়েছে, দেখছো? কারা ওরা? নিশ্চয়ই তারক বাবুর স্ত্রী আর ছেলে। দেখ, ওদের সামনেই মাটিতে লুটিয়ে রয়েছে একটা রক্তাক্ত ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া দেহ। এতক্ষণে এদের শরীরে ভয়ের এক হিমেল স্রোত খেলে গেল নৃশংসতার এই রূপ দেখে। বিশু সকলকে বলল, চলো এবার আমরা ফিরে যাই। না, দাঁড়া, আর একটু দেখে যাই ওরা তারকবাবুর স্ত্রী আর ছেলের সাথে কি করে। প্রায় 2 ঘন্টা একভাবে জঙ্গলের মধ্যে লুকিয়ে তারা পূজার নানা উপচার দেখতে লাগলো। পূজা পদ্ধতি শেষ হতেই তারকবাবুর স্ত্রীর কেশ ধরে টানতে টানতে দিঘির কাছে নিয়ে এলো ডাকাত সর্দার। তারপর তারকবাবুর স্ত্রীকে ঠেলে দিঘির জলে ফেলে দিল। সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো, এতক্ষণ যখন তাকে টেনে হিচড়ে দিঘির ধার অব্দি নিয়ে আসা হলো, তখনও পর্যন্ত তিনি ডাকাত সর্দারকে বাধা দেওয়ার বা আত্মরক্ষার কোনো চেষ্টা পর্যন্ত করেননি। আর জলে পড়ার পরেও যেন কোনো অদ্ভুত শক্তি বলে
সঙ্গে সঙ্গে তলিয়ে গেল তারকবাবুর স্ত্রী। এরপর সেই ডাকাত সর্দার এগিয়ে গেল তারকবাবুর ছেলের দিকে। হাঁড়ি কাঠের মধ্যে ছোট ছেলেটির মাথা ঢুকিয়ে দিতেই সকলেই বুঝে নিল কি হতে চলেছে। বুক ফেটে কান্না আসছিল বিশুদের, কিন্তু কিছুই যে করার নেই। তারপরে প্রাণ নাশি চিৎকার। সাহস করে পিছন ফিরে বিশু দেখল চারদিকটা রক্তে ভরে গেছে। সেই ডাকাত সর্দারের মুখে পৈশাচিক হাসি। ওরা আর কেউ সাহস করে সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। এক দৌড়ে গ্রামে চলে এলো। তাদের মুখে সব কথা শুনে ছোট ঠাকুরের শরীরটা যেন শিউরে উঠল। তিনি মা কালীর ভক্ত, তিনি মায়ের পূজারী। মায়ের সামনে ছোট ছেলেটার এ মৃত্যু তিনি মেনে নিতে পারছেন না। তিনি আর সেই ভিড়ের মধ্যে না দাঁড়িয়ে সোজা চলে গেলেন মা কালীর মন্দিরে। সে কিভাবে বিশুর সামনে দাঁড়াবে, তার চোখে চোখ রেখে কথা বলবে কিভাবে? সে যে বিশুকে বলেছিল যে মায়ের ওপর আস্থা রাখতে, মা সব ঠিক করে দেবেন, কিন্তু এ কি হয়ে চলেছে একভাবে। সারাদিন কিছু না খেয়ে তিনি মন্দিরে কাটিয়েছিলেন। অনেক রাত করে বাড়ি ফিরলেন ছোট ঠাকুর। সেই রাত্রে তিনি আবার এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি আবার সেই জঙ্গলে সেই মূর্তির সামনে দাঁড়িয়ে। তিনি পায়ে পায়ে এগিয়ে যাচ্ছেন মূর্তিটার দিকে। তার নিজের হাত পায়ে যেন তার নিজের কোনো জোর নেই, যেন কেউ তাকে দিয়ে সবটা করিয়ে নিচ্ছে। মূর্তিটার ঠিক সামনে এসে তিনি দু হাত মূর্তিটাকে জড়িয়ে ধরে তুলে নিলেন মাথার উপর। সেই দেবী মূর্তি নিয়ে চললেন দিঘির ধারে এবং নেমে গেলেন দিঘির শীতল জলে। কোমর পর্যন্ত জলে নিয়ে গিয়ে মূর্তিটাকে বসিয়ে দিলেন। মূর্তিটা কিন্তু পুরোপুরি ডুবলো না। বিগ্রহের মাথাটার অর্ধেকটা অংশ জলের উপরেই রয়ে গেল। এতটা স্বপ্ন দেখেই ঘুম ভেঙে গেল শ্যামাপদ। তখন সবে ভোরের আলো ফুটেছে। তিনি ঠিক করে ফেলেছেন তিনি কি করবেন, তবে একা ওই জঙ্গলে যাওয়া উচিত বলে মনে করলেন না। তাই ঠিক করলেন সঙ্গে বিশুকে নেবেন। এত সকালে ছোট ঠাকুরকে বাড়ির দরজায় দেখে কিছুটা বিস্মিত হলো বিশু। ছোট ঠাকুর তার স্বপ্নের সব কথা খুলে বলল তাকে এবং আরো জানালো তার পরিকল্পনা। বিশু সঙ্গে যাওয়ার জন্য রাজি হয়ে গেল। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা দেখিয়ে ছোট ঠাকুরকে সেই দিঘির পাড়ে নিয়ে গেল সে। তারা দেখল সেই বাঁশের খুঁটিকে ঘিরে বসে রয়েছে ডাকাত দল। প্রায় জনাবিশেক ডাকাত তো হবেই। তাদের মধ্যে একজন দেবী মূর্তির সামনে আগুন জ্বেলে বসে কিসব মন্ত্র জপ করছে। সমগ্র দলটা দৃষ্টি সেই দেবী মূর্তির দিকেই। এমন দৃশ্য তারা দেখবে ভাবেনি। তারা ভেবেছিল হয়তো ডাকাত দলকে এখন এখানে দেখতে পাবে না। প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পরও যখন ডাকাত দলের সেই মূর্তিকে ছেড়ে ওঠার কোনো লক্ষণ তারা দেখতে পেল না, তখন শ্যামাপদ ঠিক করলো সে তার তন্ত্র শিক্ষাকে কাজে লাগাবে। বিশুকে সব কথা বলতে তার চোখ কপালে উঠে গেল, কারণ গোটা গ্রামে কেউই জানে না যে ছোট ঠাকুরের তন্ত্র শিক্ষাও রয়েছে। বিশুর অবাক দৃষ্টি দেখে শ্যামাপদ বলল, তন্ত্রে আমি মহান পণ্ডিত না হলেও নিম্ন শ্রেণীর কিছু তন্ত্র আমাকে আমার গুরু শিখিয়েছিলেন। তবে গুরুর আদেশ ছিল মানুষের উপকার ছাড়া কোনোদিন যেন এই তন্ত্রের প্রয়োগ আমি না করি। এতদিন এই তন্ত্র আমার কোনো কাজে লাগেনি, কিন্তু আজ আমায় এই তন্ত্রের প্রয়োগ করতেই হবে। বেশি কিছু লাগবে না, গাত্রবন্ধন মন্ত্রের প্রয়োগ
যথাযথভাবে করতে পারলেই কার্যসিদ্ধি হবে। বিশু বলতে যাচ্ছিল, কিন্তু তাকে ছোট ঠাকুর থামিয়ে বলল, বিশু, তুই এখানে দাঁড়িয়েই সমস্তটা দেখবি। যাই হয়ে যাক না কেন, ওই ডাকাত দলের মাঝে তুই যাবি না। আর যদি বিপদ বুঝিস, তবে অবশ্যই গ্রামে ফিরে যাবি, আমাকে বাঁচাতে আসবি না, কারণ এতে উল্টে তোর বিপদ হবে। বিশুর ঘোর আপত্তিতে কান না দিয়ে ছোট ঠাকুর জঙ্গলে ভেঙে এগিয়ে গেলেন সেই দেবী মূর্তির দিকে। জঙ্গলে পাতার ফাঁক দিয়ে সমস্তটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশু দেখতে লাগলো। ডাকাত দলের চোখ এবার এসে পড়ল ছোট ঠাকুরের ওপর। ডাকাত সর্দার বাদে দলের সকলেই এক এক করে উঠে দাঁড়ালেন। এই প্রথম বিশু ডাকাত সর্দারের গুঁড়ো গম্ভীর গলার স্বর শুনতে পেল। এমন ভয়ানক গলার স্বর যে সেই আওয়াজের তুলনা এই প্রকৃতির কোনো কিছুর সাথেই চলে না। ডাকাত সর্দার পেছনে না ফিরেই বলল, তুই এসেছিস শ্যামাপদ? এমন কোনো উক্তি ছোট ঠাকুর হয়তো আশা করেননি, তাই তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। কি করবেন এটা হয়তো ঠিক করতে পারছিলেন না তিনি। এমন সময় ডাকাত সর্দার আবার বলল, জানতাম জানতাম তুই আসবি। তোকে এখানে আনার মতলবটা তো আমারই। এই এই পূর্ণিমায় একটা বলির দরকার। সেই বলিকে মায়ের সাধক হতে হবে। তাই তাই মায়া জালে বেঁধে তোকে এখানে আনলাম। তবে তবে তুই সঙ্গে করে যাকে এনেছিস তাকে না আনলেই পারতিস। এখন এই বেচারাও প্রাণটা হারাবে। এতটা দূর থেকে সব কথা বিশুর কানে পৌঁছাচ্ছিল, কিন্তু সে যে পালাবে তার পায়ে এমন জোর আর নেই। ঠিক এমন সময় বিশু দেখল ডাকাত সর্দার হাতে এক মস্ত খড়গ নিয়ে উঠে দাঁড়ালো। এই দূর থেকেও তার মুখে পৈশাচিক উচ্ছ্বাসের চিহ্ন স্পষ্ট। এক পা করে সে এগিয়ে আসছে ছোট ঠাকুরের দিকে। ছোট ঠাকুর চোখ বুজে কিছু একটা বিড়বিড় করছে। কি বলছেন তা এত দূর থেকে বিশু বুঝতে পারল না। সে দেখল হঠাৎই ছোট ঠাকুর বাতাসে ধুলোর মতো গুঁড়ো গুঁড়ো কিছু একটা ছড়িয়ে দিলেন। সঙ্গে সঙ্গে সমস্ত পৃথিবী যেন থেমে গেল। এতক্ষণ জঙ্গলে পাখির যে আওয়াজ শোনা যাচ্ছিল সে ডাকও থেমে গেল। বিশু তার চোখ দিয়ে সবকিছু দেখতে পাচ্ছে ঠিকই, কিন্তু সেও তার হাত পা নাড়াতে পারছে না, যেন মন্ত্র বলে সবকিছু কেউ থামিয়ে দিয়েছে। সে বুঝল এই হলো গাত্রবন্ধন মন্ত্র। এই তন্ত্রবিদ্যার কথাই ছোট ঠাকুর তাকে বলেছিলেন। ডাকাত সর্দার এবং তার দল থেমে গিয়েছে, আর তারা এগোচ্ছে না ছোট ঠাকুরের দিকে। বিশু দেখল ছোট ঠাকুর এবার এগিয়ে গেলেন দেবী মূর্তির দিকে। সেই পাথরের মূর্তিটাকে দুই হাতে করে চাগিয়ে মাথায় তুলে নিলেন। তারপর দ্রুত পায়ে এগিয়ে গেলেন সেই বিশাল দিঘির দিকে। সেই দিঘিতে কিছু হাঁস চড়ে বেড়াচ্ছিল কিছু মুহূর্ত আগেও, কিন্তু এখন তারা জলের একই জায়গায় একইভাবে স্থির হয়ে রয়েছে। প্রায় কোমর পর্যন্ত জলে পৌঁছে সেই মূর্তিটাকে মাথা থেকে নামিয়ে জলে বসিয়ে দিলেন ছোট ঠাকুর। ঠিক স্বপ্নে যেমনটা দেখেছিলেন, কিন্তু এবার ফল হলো অন্যরকম। সঙ্গে সঙ্গে দিঘির জল পুরো রক্তের মতো লাল হয়ে গেল। বিশু দেখল
গাত্রবন্ধন মন্ত্র আলগা হয়ে গিয়েছে। সে এখন হাত পা নাড়তে পারছে। আর সামনে ওই দূরে দাঁড়িয়ে থাকা ডাকাত দল ছুটে এগিয়ে যাচ্ছে দিঘির দিকে। বিশু বুঝল ছোট ঠাকুরের আর নিস্তার নেই। ডাকাত সর্দার চিৎকার করে উঠল, এই এ কি করলি তুই পাষণ্ড? আমার আমার মাকে তুই জলে বিসর্জন দিলি, হ্যাঁ? আমার এত দিনের সাধনা সব সব মাটি করে দিবি ভেবেছিস? ডাকাত সর্দার তার কথা শেষ করার পূর্বেই বিশু দেখল দিঘির জলে প্রচন্ড তোলপাড় শুরু হয়েছে। সমস্ত দিঘির জলকে তোলপাড় করে উঠে আসছে বিশালাকার কিছু একটা। যে জিনিসটাকে বিশু তার চোখের সামনে দেখল তাতে তার প্রাণ পাখি খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হলো। এত দূর থেকেও সে বিশালাকার প্রাণীটিকে দেখে বিশুর হাত পা ঠক ঠক শব্দ করে কাঁপছে। ইহজগতের কেবলমাত্র একটি প্রাণীর সাথে এর সামান্য তুলনা চলে, আর তা হলো বিশাল আকারের সাপ। দুটি দাঁত মুখ থেকে বেরিয়ে রয়েছে, উচ্চতায় প্রায় 60 মিটার বিশুর চোখের আন্দাজে। এই বিশাল আকার সাপের মাথা থেকে বেরিয়ে রয়েছে অজস্র ছোট ছোট সাপ। তারা যেন কোনো ছন্দে দুলে চলেছে। এই দৃশ্য বড় বেশিক্ষণের জন্য দেখতে হয়নি বিশুকে, বড় জোর 1-2 মিনিট, কিন্তু একটুখানি সময়ও যেন বেশ কয়েক প্রহর বলে মনে হচ্ছিল তার। চোখের পলক ফেলার মতো সময়ের ব্যবধানে সেই বিশাল প্রাণীটি দেবী মূর্তি সমেত ছোট ঠাকুরকে গিলে ফেলল। আত্মরক্ষা করার কোনো সুযোগও পাননি তিনি ওই বিভীষিকার সামনে। এরপর সেই বিভীষিকা এক এক করে গিলে খেতে লাগলো সমস্ত ডাকাত দলকে। সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো এই বিভীষিকাকে তাদের দিকে এগোতে দেখেও ডাকাত দল পালানোর চেষ্টা পর্যন্ত করল না, যেন পাথর হয়ে গিয়েছে। তাদের সারা শরীর যেন তাদের সমস্ত প্রাণ শক্তি কেড়ে নিয়েছে এই কাল রূপী মৃত্যু। বিশু জ্ঞান হারালো। যখন জ্ঞান ফিরল তখন সে দেখল সে জঙ্গলের মাঝে চিত হয়ে পড়ে রয়েছে। তার মাথায় প্রচন্ড ব্যথা। এদিকে বিকাল হয়ে এসেছে। সব পাখিরা একে একে তাদের বাসায় ফিরছে। উঠে দাঁড়িয়ে সামনের পাতার ফাঁক দিয়ে দিঘির পাশের সেই বাঁশের খুঁটিটাকে সে দেখল। না, আর কেউ কোথাও নেই। বাঁশের খুঁটিটা একাকী দাঁড়িয়ে রয়েছে, যেন সে চিরকালই এমনই দাঁড়িয়ে ছিল। বাঁশের খুঁটির মাথায় বট গাছটা যেন নীরব সাক্ষী দিচ্ছে সমস্ত ঘটনা। এরপর বিশু গ্রামে ফিরে এসে সকলকে সমস্ত ঘটনা জানায়। সবকিছু শুনে গ্রামের সকলেই চুপ, কারো মুখে কোনো কথা নেই। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ পুরোহিত মশাই ধপ করে মাটিতে বসে পড়লেন। সেই দিনের পর থেকে গ্রামে ডাকাতের উপদ্রব আর হয়নি। তবে মানুষ ভয়ে পশ্চিমের জঙ্গলের দিকে যাওয়া বন্ধ করে দিয়েছিল। অনেক বছর কেটে যাওয়ার পর যখন গ্রামের বসতি বাড়তে থাকে তখন পশ্চিমের জঙ্গলের অনেকটা কেটে পরিষ্কার করে ফেলে গ্রামের মানুষ। আর তাতেই সেই দিঘি আবারও উন্মুক্ত হয় গ্রামের মানুষের কাছে। এতটা বলে সুরঞ্জনদা একটু থামলেন, তারপর আবার বললেন, বেশ কিছু বছর আগে রমাকান্তের ভাই উদয় ওই দিঘিতে মাছ ধরতে গিয়েছিল। বিকেল বেলা দিঘিতে কি যেন একটা দেখে সে উন্মাদ হয়ে যায়। বিলাস জেলে বড় মাছের লোভে ওই পুকুরে জাল ফেলবে ঠিক করেছিল। তারপর একদিন
সে হঠাৎই নিরুদ্দেশ হয়ে যায়। কিছু বছর আগে পর্যন্ত ওই দিঘিকে নিয়ে অনেক তোলপাড় হয়ে গিয়েছে, তাই গ্রামের সবাই ওই দিঘিটাকে এড়িয়ে চলে। আমি এই গল্প শুনেছি আমার দাদুর কাছে, আর আমার দাদু শুনেছেন স্বয়ং বিশু দাদুর মুখে। এই বলে ওর গল্প শেষ করলেন সুরঞ্জন দা। এই ঘটনার সবটাই যে আমার বিশ্বাস হয়েছিল তা না, তবে সত্যি বলতে কি শুনতে বেশ ভালো লাগছিল, তা অস্বীকার করব না। সেদিন অনেক রাত হয়ে যাওয়ায় ওই গল্প শেষ করে পিপুলের দোকান থেকে আমি আর অনিল বাড়ি ফিরে এলাম। আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম, জানো, এই গল্পেরই কিছুটা অংশ একটু পাল্টিয়ে নীলকে শোনাবো, যাতে ভয় পেয়েও ওই গ্রামের বুড়ো দিঘির দিকে একা একা খেলতে না চলে যায়। কিন্তু ওই সুযোগটা আর পেলাম কোথায়? তার আগেই ঘটে গেল এক বিপদ। দিনটার কথা আমার আজও বেশ মনে পড়ে। সেদিন সকাল সকাল আমি স্টেশনে চলে গিয়েছিলাম কোন একটা দরকারি কাজে। বেলায় অবসর পেলে একবার বাড়ি আসার কথা ছিল, কিন্তু কাজের চাপ অনেক বেশি থাকায় বেলায়ও আর বাড়ি ফেরা হয়নি। তখন প্রায় দুপুর 1টা হবে। বিপুল হঠাৎ ছুটতে ছুটতে স্টেশনে এসে হাজির। কিছু একটা প্রাণপণে বলতে চাইছে, কিন্তু এতটাই হাঁপাচ্ছে যে ওর দম আটকে আসছে। ওকে শান্ত হয়ে বসতে বলে একটু জল এগিয়ে দিলাম। তারপর ওই জলটুকু এক নিঃশ্বাসে খেয়ে একটু হাঁপিয়ে হাঁপিয়ে যা বলল তা শুনে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। ও বলল, দুর্গা, তাতাই, নীল আর আমার ছেলে সন্তু 4 জনে খেলতে খেলতে পশ্চিমের জঙ্গলের দিকে চলে গিয়েছিল। সেখানে বিরাট দিঘি দেখে তার পাশে বসে মাটি নিয়ে তাদের খেলা খেলছিল। মাটি দিয়ে বাড়ি তৈরি করছিল ছেলেরা। জলের দরকার পড়ায় দুর্গা ওই দিঘির জলে নামে, আর তারপর 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 কি? আরে বিপুল বল, তারপর কি? আমি বুঝতে পারছিলাম, জানো, কিছু একটা অঘটন তো ঘটেছে। আর বিপুলের চোখেও ভয়ের ছাপ স্পষ্ট। ও একটু থেমে থেমে বলল, ছেলেরা দেখে যে জল থেকে এক বিশাল আকারের সাপ উঠে আসছে। তার গায়ের রং কুচকুচে কালো। সেই সাপের মাথায় কিলবিল করছে আরো অনেক ছোট ছোট সাপ। সাপটা জল থেকে তার মাথা তোলার সাথে সাথেই সমস্ত দিঘির জল রক্তের মতো লাল হয়ে যায়। আমি ততক্ষণে বুঝে নিয়েছি ও কি বলতে চায়, কিন্তু আমার নিজের কানকেই নিজের বিশ্বাস হচ্ছিল না। তাও নিজেকে যথাসম্ভব শান্ত রেখে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বিপুল, ছেলেমেয়েরা ফিরেছে তো? সন্তু, নীল, ওরা সবাই ঠিক আছে তো? বিপুল থমথমে মুখে করে বলল, হ্যাঁ, সত্য ওই বিশালাকার প্রাণীকে জল থেকে উঠে আসতে দেখে তাতাই আর নীলের হাত ধরে ছুটতে চলে আসে। ওরা 3 জনে ফিরেছে, কিন্তু দুর্গা ফেরেনি। গ্রামের সকলে মিলে দুর্গাকে খুঁজতে যায়। তন্ন তন্ন করে খুঁজেও দুর্গাকে তারা কোথাও পায়নি। দিঘির উত্তর পূর্ব কোণে ডুমুর গাছটার নিচে অচেতন হয়ে পড়েছিল লাল সাধারণ বস্ত্র পরিহিত এক বৃদ্ধ পুরোহিত। তার গায়ের চামড়া কুঁচকে গিয়েছে, চুল দপদপে সাদা, লম্বা সাদা দাড়ি বুক পর্যন্ত ঝুলে রয়েছে। এতক্ষণ একভাবে বলে এবার সিধু জেঠু থামলেন। ঠান্ডা হয়ে যাওয়া চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, এই শোনো, রাত তো অনেক হলো, বৃষ্টিটাও ধরেছে দেখছি। তোমরা এই বেলা বাড়ির পথ ধরো, বুঝলে? আবার বৃষ্টি নামলে আজ আর বাড়ি ফিরতে পারবে না। মনে অনেক প্রশ্ন, কিন্তু সিধু জেঠুকে সেসব প্রশ্ন করে কোনো লাভ হবে না তা জানি।
উত্তর দেওয়ার হলে তিনি নিজেই উত্তর দিতেন গল্পের শেষে, কিন্তু তা না করে তিনি উঠতে বললেন। মানে আজ এতটাই। ওনার ইচ্ছা না হলে গল্পের বাকিটা হয়তো অধরায় থেকে যাবে আমাদের। তা সে থাক, যা হলো সেটাই বা কম কি। আজ বৃষ্টির সন্ধেটা ভালোই তো কাটলো। আমি আর শিবু উঠে বাড়ির পথ ধরলাম। ওর সাথে এসব নিয়ে আলোচনা করতে করতেই আমরা পাড়ায় এসে পড়লাম। এখন রাতের খাবার সেরে নিয়ে গভীর ঘুম, কাল আবার কাজে যেতে হবে। আজ আপনারা শুনলেন সাত্বিক কুমারের লেখা বুড়ো দিঘি। গল্পের সূত্রধার আমি মৌমিতা, কথকের চরিত্রে অচ্যুতা, শিবু ও বিশুর চরিত্রে সৌমেন্দু, কেষ্টা ও পিপুলের চরিত্রে সুমন, সিধু জেঠুর চরিত্রে সনক, সুরঞ্জন ও ডাকাত সর্দারের চরিত্রে সম্রাট মুখার্জি, বিনোদিনী দেবীর চরিত্রে স্বর্ণিকা, বিষ্ণুপদ বাবু ও দেবতোষের চরিত্রে অতনু, শ্যামাপদর চরিত্রে রুদ্র, বীর শঙ্করের চরিত্রে রাহুল চৌধুরী। পোস্টার ডিজাইন রঞ্জন, স্ক্রিপ্টিং, ইন্ট্রো আউট্রো রাইটিং, এডিটিং ও সমগ্র পরিচালনায় রায়। কেমন ছিল আজকের এক্সপিরিয়েন্স জানাবেন কমেন্টে। এই রকম আমাদের গল্প বৈঠকে গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন শ্রুতিলিপিকে। ভালো থাকবেন সকলে। আবার বৈঠক বসবে পরের শুক্রবার। শুভরাত্রি।